আমি দাঁড়িয়ে আছি কানাডার টরন্টোতে। আমার পেছনে অন্টারিও লেক এটাকে বলা হয়। আমার একদম স্কুল ফ্রেন্ড আরিফ, আমরা দুজন গল্প করছিলাম, কথা বলছিলাম। স্বাভাবিকভাবে আমাদের আলোচনার মধ্যে বাংলাদেশ প্রসঙ্গটা আসে, যেটা খুবই সিগনিফিক্যান্ট। আমরা অনেক দিন ধরেই এই আলাপটা করছিলাম। আমি কিন্তু 5ই আগস্টের পর থেকে একটা কথা বারবার বলেছি, সেটা হচ্ছে যে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। অনেকেই হেসে উড়িয়ে দিয়েছেন, অনেকে সমর্থন করেছেন, অনেকে এটার তাত্ত্বিক ভিত্তিটা আমার কাছে জানতে চেয়েছেন। আমি সব সময় এই জায়গাটার তাত্ত্বিক ভিত্তির যে জায়গাটা বারবার বলেছি, সেটা হচ্ছে 5ই আগস্টের পর। আমি আমার নিজের কথাটাই বলি না কেন, আমি যখন কোনো একটা মিটিংয়ে যাই, কোনো একটা জায়গাতে যাই, ইনফ্যাক্ট ফ্যামিলি কোনো গ্যাদারিংসেও যাই, আমি আগে জিজ্ঞেস করি যে কারা কারা সেখানে আসবে। যখনই আমার মাথাতে ক্লিক করে এরা হচ্ছে সব লালবদর গ্রুপ, 5ই আগস্টের আগে তারা প্রোফাইল লাল করেছিল, তারা আওয়ামী লীগের বিপক্ষে অবস্থান নিয়েছিল, আমি খুবই সবিনয় সেসব প্রোগ্রামগুলো ক্যান্সেল করে দেই। আত্মীয় স্বজনের কথা চিন্তা করেন, আত্মীয় স্বজনের মধ্যে অনেকে ফোন দেয়, ফোন ধরি না, ইচ্ছাকৃতভাবে ধরি না, কারণ আমি জানি যে এই লোক লালবদর হয়েছিল, আমার সাথে তার কোনো যোগাযোগ নাই এবং ভবিষ্যতেও থাকবে না। বোধ করি এটা ভাইস ভার্সা, বিপক্ষ দলও একইভাবেই চিন্তা করে। 5ই আগস্টের পর মুক্তিযুদ্ধের পক্ষে এবং বিপক্ষের এই শক্তি কমপ্লিটলি আলাদা। এটাও সত্যি কথা যেটা আরিফ তুলেছিল, এবং উইচ ইজ কারেক্ট, যে মুক্তিযুদ্ধের পক্ষের অনেক মানুষ সেই সময় বিভ্রান্ত হয়ে আমাদের এগেইনস্টে চলে গেছে। তাদের ব্যাপারে তাহলে আলটিমেটলি প্রেসক্রিপশনটা কি? ওরাও কি আমাদের এই চৌহদ্দির বাইরে সবসময় থাকবে? উত্তরটা হচ্ছে না। 5ই আগস্টের পরে অসংখ্য ছেলেমেয়েরা ভুল বুঝেছিল, ভুল বুঝে রিপেন্ট, যেটাকে আমরা বলি, পরিতাপ করেছে, এবং তারা রীতিমতো এখন কথা বলছে, তাদের ভুলের কথা বলছে। তাদের ব্যাপারে তো সলিউশন খুবই ইজি, যে তারা তাদের ভুল বুঝতে পেরে বলছে, দেন ইটস অ্যাবসলিউটলি ফাইন। দেন হোয়াট অ্যাবাউট আদার্স, যারা এই কখনো সেটা ভুলতে পারেনি, এবং কখনো যারা মনে করেছে যে তাদের যেই অবস্থান 5ই আগস্টের আগে ছিল, যা ছিল সেটাই ঠিক। এরকম একটা বিশাল সংখ্যার বাংলাদেশিরা তো বাংলাদেশে আছে। ফলে এই যে আমি বলেছি যে গৃহযুদ্ধ লেগে গেছে, এই যে আমি বলছি গৃহযুদ্ধটা কি ব্যাপারটা তাই যে কেউ অস্ত্র হাতে নিল, যুদ্ধ করলো, এক পক্ষ আর এক পক্ষের সাথে যুদ্ধ করলো, এটা কি শুধু আমরা গৃহযুদ্ধ বলি? এটা কি মনে হয় না যে সোমালিয়ার মতো বা আফ্রিকান অনেক কান্ট্রির মতো আমরা অনেক দেখেছি যে ট্রাইবে ট্রাইবে যুদ্ধ, অর্থাৎ সে এক ট্রাইব, অমুক এক ট্রাইব, কোনো ট্রাইবের সাথে কোনো ট্রাইবের কোনো যোগাযোগ নাই, কিচ্ছু নাই, কেউ কারোর চেহারা দেখতে পারে না। ইনফ্যাক্ট 5ই আগস্টের পরে বাংলাদেশে ওই আফ্রিকান ট্রাইবের মতো অবস্থা হয়েছে, এবং আমি আমার জায়গাটাকে খুবই জাজ করি যে আমি একদম পারফেক্ট অবস্থানে আছি, ইতিহাসে আমার স্থান একদম ঠিক জায়গাতে, অর্থাৎ আমি মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছি। তাহলে সামনে যখন আমরা বাংলাদেশে ফিরব, কোনদিন যদি বাংলাদেশের শাসনভার আমাদের উপরে আসে, দেন হোয়াট? এখন দেখেন বিএনপি, জামাত, আমরা বুঝতে পারি যে এগুলো সব রাজাকার আলবদরগুলো দেশ শাসন করছে। যারা প্রগতিশীল, মধ্যবিত্ত, উচ্চশিক্ষিত মধ্যবিত্ত, তারা প্রত্যেকেই এখন ফিল করতে পারে সেই জিনিসপত্রের দামের উঁচু স্কেল থাকুক আর মুক্তিযুদ্ধের এরকম অবমাননা থাকুক, প্রত্যেকটা জায়গাতে তারা ফিল করতে পারে। এই যে সমাজটা একটা নীরবভাবে দুইটা খণ্ড হয়ে গেল, এই দ্বিখণ্ডিত, অনেকে বলছে যে না, দুধ আর পানি এগুলোর আলাদা হওয়া উচিত ছিল, বাট আলাদা হয়েছে, দেন হোয়াট? আমরা যদি ক্ষমতায় যাই, তাহলে আমরা কি এইসব মানুষকে মেরে ফেলবো? এইসব মানুষের উপরে কি আমরা অত্যাচার চালাবো? না, এদেরকে নিয়েই আমাদের সমাজটাকে চালাতে হবে। এদেরকে নিয়ে, অর্থাৎ এত একটা ভয়ঙ্কর মুক্তিযুদ্ধ বিরোধী, বঙ্গবন্ধু বিরোধী একটা সমাজকে নিয়ে একসাথে হারমোনাইজড হওয়া, এটা যে কতটা ডিফিকাল্ট কাজ, আমি এখন সেটা যখন ভাবি তখন বুঝতে পারি ইটস ভেরি টাফ। আমি ধরেন জানি যে যেই ছেলেটি বঙ্গবন্ধুর মূর্তিতে নোংরা অসভ্যতা করেছে, তাকে ধরেন শাস্তি দিলাম, তার ফ্যামিলি মেম্বারদেরকে কি করব? তার ফ্যামিলি মেম্বাররা যারা তাকে সমর্থন দিয়েছে, তারা তো অসভ্যতা করেনি, কিন্তু সমর্থন তো দিয়েছে, তাদেরকে তো আমি আসলে কোনো শাস্তির আওতা আনতে পারবো না। আনতে পারি নানানভাবে, ধারা মারা দেখিয়ে আনতে পারি, বাট আমি জানি সেটা জুলুম হবে। বাট দেন হোয়াট? তাদেরকেও আমাকে সহ্য করতে হবে যে এরকম একটা ফ্যামিলি এক্সিস্ট করে। তো এরকম শত শত ফ্যামিলি আছে। তার মানে হচ্ছে যে শুধু ক্ষমতায় যাওয়াই না, আমাদের এখন ভেতরে ভেতরে কিছু নীতি পরিকল্পনা করা উচিত যে এই রাষ্ট্রটাকে ফ্রম দ্য স্ক্র্যাচ আমরা কিভাবে গড়ে তুলব। একটা ছোট 22 বছর 20 বছরের একটা ছেলে বঙ্গবন্ধুকে নিয়ে যেসব কথাবার্তা বলছে, তার মানে হচ্ছে তার ফ্যামিলি তাকে এগুলো শিখিয়েছে, তার আশেপাশের সারাউন্ডিংস থেকে শিখিয়েছে।
আমরা কি এদেরকে প্রপার শিক্ষিত করতে পেরেছিলাম আমাদের শাসনামলে, বা চেষ্টা করেছিলাম? সেটা কি এনাফ ছিল? আমার ভয়ের জায়গাটা এখানেই। আজকে কানাডার মতো একটা জায়গাতে এসেছি, সেখানে আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন পোস্টে আমার আমার ছবি দিয়ে নোংরামো করা হচ্ছে যে ও কিভাবে কানাডাতে আসলো, তাকে তাকে মারতে হবে, কাটতে হবে। এগুলোতে না আমার সেই ব্যক্তির উপরে কোনো আক্রোশ হয় না। যেটা হয় সেটা হয় এমন এমন হলো কেন, ওয়াই, হোয়াট ইজ দ্য রিজন? আমি হয়তোবা একটু বেশি ফ্রেন্ডলি মনে করি যে সবাইকে নিয়ে সমাজকে চালাতে হবে, কিন্তু ফ্রেন্ডলি হতে গিয়ে আওয়ামী লীগ বরাবরই বিপদে পড়েছে। ভয়ের জায়গাটা এই জায়গাতেই যে এই দ্বিখণ্ডিত, তীব্রভাবে দ্বিখণ্ডিত। আমি আমার অনেক আত্মীয় স্বজনের চেহারাও আমি আর দেখতে চাই না। আমার ফ্রেন্ড, এই যে আমরা দুজন কথা বলছি, আমাদের অনেক স্কুল ফ্রেন্ড আছে। আমার আমার বন্ধুই আমাকে বলছিল যে দোস্ত, তো আমাদের অমুক বন্ধু তোর উপরে খেপা। আমরা সেগুলোর কার্যকরণ বের করার চেষ্টা করছি। ওয়াই? একসাথে পড়াশোনা করেছি, নিজের ফ্যামিলি থেকে ডিফারেন্ট আইডিওলজির মানুষ বের হয়েছে। ওয়াই? সো এই যে দ্বিখণ্ডিত সমাজকে নিয়ে কিভাবে কাজ করব, এইটার সলিউশন খোঁজাটা আমার কাছে জরুরি মনে হচ্ছে। আদারওয়াইজ এখন যেটাকে আপনার ইনভিজিবল গৃহযুদ্ধ মনে হয়, সেটাকে ভিজিবল গৃহযুদ্ধ মনে হবে। এবং আজকের এই দিনটা আপনি লিখে রাখেন, এটাই সত্যি। অনেক ধন্যবাদ।